তিন পার্বত্য জেলায় চলছে অবরোধ, পরিস্থিতি উন্নতি হওয়ায় রাঙ্গামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, এখনো থমথমে খাগড়াছড়ি বান্দরবান। ভারতের অনুরোধে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত, দাবি মৎস্য উপদেষ্টার। বন্ধ চেয়ে লিগ্যাল নোটিশ, আড়তে লাফিয়ে বাড়ছে দাম। ডেঙ্গু ঝুঁকিতে চট্টগ্রামের বেশিরভাগ এলাকা, মশা নিয়ন্ত্রণ জোর পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের, সেবা দিতে প্রস্তুত স্বাস্থ্য বিভাগ। ক্লাস শুরু হওয়ায় প্রাণচঞ্চল ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্র রাজনীতি বন্ধ ও ডাকসু নির্বাচন দাবি, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করার প্রত্যয়। এবং সম্পত্তি দখল করে সাম্রাজ্য গড়েছেন কুষ্টিয়ার শিল্পপতি নাসির, নিজের সম্পদ ফেরত দখলদারের শাস্তি চান ভুক্তভোগীরা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। উদ্ভূত পরিস্থিতিতে পার্বত্য রাঙ্গামাটিতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। আইন শৃঙ্খলার উন্নতি হওয়ায় রোববার সকাল ১১টার দিকে এই সিদ্ধান্ত হয়। পুলিশ জানায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে ৭২ ঘন্টার অবরোধে রাঙ্গামাটি সাজেক ভ্যালিতে আটকা পড়েছে প্রায় ১৫০০ পর্যটক। নিরাপত্তা ঝুঁকি থাকায় কোনো গাড়িও ছেড়ে যায়নি। এদিকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতায় মৃত্যু ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবিতে শনিবার সকাল থেকে তিন পার্বত্য জেলায় চলছে সড়ক ও নৌপথ অবরোধ। যুগ্ম ছাত্র জনতার ডাকা এই অবরোধে সমর্থন দিয়েছে ইউপিডিএফ। পাশাপাশি রাঙ্গামাটিতে চলছে মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও পার্বত্য তিন জেলায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। রাঙ্গামাটির জেলা প্রশাসক কার্যালয়ে চলছে সম্প্রীতি সভা, সেখানে আছেন আমাদের সহকর্মী মিশু মল্লিক। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মিশু, সভা কি শুরু হয়েছে কিনা, কি অবস্থা দেখছেন সেখানে, আমাদের বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমি এই মুহূর্তে আছি রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে। প্রায় আধা ঘন্টা আগে ৩:৩০টার দিকে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের যে সম্মেলন কক্ষ আছে সেখানে শুরু হয়েছে সম্প্রীতি সমাবেশ। সেই সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি নেতৃত্ব দিচ্ছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। রাঙ্গামাটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসায়ী নেতা থেকে শুরু করে পরিবহন নেতারা, শ্রমিক নেতারা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে এই সভাতে অংশগ্রহণ করেছেন। কিছুক্ষণ আগেই সভাটি শুরু হয়েছে। আমরা সভায় ছিলাম। সভা থেকে যে কয়েকজনই বক্তব্য রেখেছেন তাদের সবার মুখে একটি কথা আমরা শুনতে পাচ্ছিলাম, সেটি হচ্ছে সম্প্রীতি। আসলে গত শুক্রবার যে পরিস্থিতি, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রাঙ্গামাটিতে তৈরি হয়েছে, এটা নিয়ে সকলেই দুঃখ এবং উদ্বেগ প্রকাশ করছিলেন। সকলের মুখ থেকে একটা কথা বারবার উচ্চারিত হচ্ছিল যে আসলে আমরা আর কোনো সংঘাত চাই না, আমরা চাই রাঙ্গামাটি শহরে পাহাড়ি বাঙালি সকল জাতি ধর্মের মানুষ একসাথে সম্প্রীতির সাথে বসবাস করতে চায়। তারা সেই কথা তারা বারবার করে বলছিলেন। আসলে আর এদিকে আজ দুপুর 11টার দিকে রাঙ্গামাটিতে যে 144 ধারা চলছিল, সে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। রাঙ্গামাটিতে 144 ধারা প্রত্যাহার করা হলেও আসলে এখনো জনমনে আতঙ্ক কাটেনি। রাস্তাঘাটে এখনো খুব একটা যানবাহন চলাচল করছে না, দোকানপাটগুলো খোলা হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের মাইকিং করা হচ্ছে যাতে আবার সবাই সামাজিকভাবে স্বাভাবিক জীবনযাপন করা শুরু করে, দোকানপাটগুলো যাতে খোলে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে খোলা হয় সে ব্যাপারে মাইকিং করা হচ্ছে। কিন্তু আসলে খুব বেশি আমরা পরিবর্তন দেখিনি, এখনো জনমনে আতঙ্ক বিরাজ করছে। আর এই আতঙ্ক কাটানোর জন্য পুলিশ এবং সেনাবাহিনী, বিজিবির যৌথ টিম, শহরে টহল টিম কাজ করছে। আর এদিকে আজকে যে সংঘাতের কারণে যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আছে, জেলা প্রশাসক মোশাররফ হোসেন খানের নেতৃত্বে পুলিশ সুপার, সদর জোন কমান্ডার সহ জেলা প্রশাসনের একটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের টিম ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছিলেন যে একটি কমিটি গঠন করা হয়েছে ক্ষয়ক্ষতি নিরূপণে। সে ক্ষয়ক্ষতি নিরূপণ করার পরে সেটি তারা মন্ত্রণালয়ে প্রেরণ করবেন এবং মন্ত্রণালয় থেকে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করার আশ্বাস প্রদান
করেছেন। তো আসলে আমরা আছি এখনো সম্প্রীতি সমাবেশ চলছে এবং রাঙামাটিতে 144 ধারা প্রত্যাহার করা হলেও এখনো পরিবহন ধর্মঘট শেষ হয়নি, পরিবহন ধর্মঘট চলছে। আমরা আশা করছি যে আজকে যে সম্প্রীতি সমাবেশ চলছে এখন সেখান থেকে হয়তো বা এই পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে একটি সিদ্ধান্ত আসতে পারে। তো এই ছিল আমার কাছে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে সর্বশেষ। ন্যান্সি। মিশু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙামাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিশু মল্লিক। পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রোববার সরকারি সফরে বরিশালে বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্যারেড প্রদর্শনীতে অংশ নেন নৌ পরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের এ উপদেষ্টা। একাডেমি পরিদর্শন শেষে তিনি জানান, দেশের মেরিন একাডেমিগুলোর আধুনিকায়ন এবং পাশ করা শিক্ষার্থীদের বৈশ্বিক নৌ সেক্টরে আরও বেশি সংযুক্ত করার ব্যাপারে সরকারের সদিচ্ছা রয়েছে। এ সময় সাম্প্রতিক দেশের পাহাড়ি অঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষের প্রতি আহ্বানও জানান উপদেষ্টা। সৌহার্দ্যতা বজায় রাখতে হলে যারা অপাহাড়ি আছে তাদেরকে বুঝতে হবে যে পাহাড়িদের বেদনা এবং দুঃখটা, এবং তাদের সাথে ইন্টারাকশনটা লোকালি যদি না হয় তাহলে খুব ডিফিকাল্ট হবে। দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। বলেন, ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে তার মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। রোববার সচিবালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। নূপুর মাহমুদকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাকিবের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর 3 দিন পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর প্রতিবেশী দেশটিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। এর মধ্যে পূজায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। কিন্তু 1.5 মাসের মাথায় নিজেদের অবস্থান থেকে সরে আসে অন্তর্বর্তী সরকার। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। সিদ্ধান্ত পরিবর্তন প্রসঙ্গে ব্যাখ্যা দেন ফরিদা আক্তার। এখন ওরা বলছে দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা বিশেষ যে অনুরোধ পেয়েছে সেই অনুযায়ী যদি তারা করে থাকে সেটা তো আমি জোর করে কিছু করতে পারবো না। বৈঠকে মা ইলিশ রক্ষায় আগামী 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত 22 দিন ইলিশ আহরণ বন্ধের নির্দেশ দেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। প্রজনন মৌসুমে যে আহরণ বন্ধের একটা নির্দেশনা থাকবে এবং এই সময় আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, নৌবাহিনী আছেন, আমাদের কোস্টগার্ড আছেন, আমাদের বিজিবিও আছে এবং যারা যারা জড়িত, এবং এই সময় যেন কোথাও থেকে মাছ অন্য কেউ আহরণ না করতে পারে, যেহেতু তারা মাছ ধরতে পারবেন না, তাদেরকে একটা সহায়তা দেওয়া হয়, সেটা তারা দাবি করেছেন যে আরেকটু বাড়াতে। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করেই ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়ার প্রতিবাদে অন্তর্বর্তী সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান। তিনি বলেন, 3 দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এই বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করবেন তিনি। নোটিশে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বাদী করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির খবরে একদিনই কেজিতে দাম বেড়েছে 150 থেকে 200 টাকা। ভরা মৌসুমে চাহিদার তুলনায় কম সরবরাহ, এর মধ্যেই রপ্তানির খবরে অস্থিতিশীল হয়ে পড়ে ইলিশের বাজার। ক্রেতারা বলছেন, আগে দেশের মানুষের চাহিদার গুরুত্ব দেয়া প্রয়োজন। সহকর্মী শরীফ আহমেদের রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। শনিবার ভারতে 3000 টন ইলিশ রপ্তানির কথা জানিয়ে আদেশ জারি করে বাণিজ্য মন্ত্রণালয়।
সরকারের এমন সিদ্ধান্তের 24 ঘন্টা না পেরোতেই চাঁদপুরে অস্থির হয়ে উঠেছে ইলিশের বাজার। দাম বেড়েছে কেজিতে 150 থেকে 200 টাকা। শনিবার 700 থেকে 900 গ্রামের ইলিশ 1600 টাকা কেজি প্রতি বিক্রি হলেও রোববার তা বিক্রি হচ্ছে 1700 টাকায়। আর 1 কেজি ওজনের ইলিশ শনিবার 1700 টাকা বিক্রি হলেও রোববার দর উঠেছে 1850 থেকে 1900 টাকায়। আকস্মিক এই উলম্ফনে ক্ষুব্ধ ক্রেতারা। গতকালকে থেকে আজকে কেজিতে 200 টাকা করে বেশি, বুঝলেন? আর যদি ভারতে পাঠাতে আমরা ইলিশ মাছ খাইতেই পারতাম না। প্রতি কেজিতে টাকার দাম বেড়ে গেছে। আমরা তো এখানে যেভাবে আসছিলাম মাছ কেনার জন্য, এভাবে এখানে তো এইসব মাছ কিনতে পারতেছি না। ইলিশ মাছ ইন্ডিয়াতে দিবে, আমরা দেশের জনগণ আমরা যদি এই মাছগুলো খাইতে না পারি, আমরা যদি ব্যবহার না করতে পারি, ভাই আমরা যাবো কোথায়? আমরা বলবো কার কাছে? ব্যবসায়ীদের দাবি, ভরা মৌসুম হলেও বাজারে ইলিশের সরবরাহ কম, আর রপ্তানির খবরে চাহিদা বেড়েছে দ্বিগুণ। ভারতে মাছ পাঠানোর সিদ্ধান্তে মনে করেন মাছ বাড়ছে, মনকে মনে করেন 10,000 টাকা করে বাড়ছে। আপনার কেজি প্রতি প্রায় না হলে 100 টাকা করে বাড়ছে মনকে। এদিকে দাম আরো বাড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। আর রপ্তানিকারকদের জন্য ইলিশ সংগ্রহে নেমেছে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো। সরবরাহ অনেক কম, যদি এই পরিমাণ সরবরাহ থাকে তাহলে রপ্তানি হলে দাম অবশ্যই বাড়বে। আর যদি সরবরাহ বাড়ে তাহলে দামের উপরে খুব বেশি প্রভাব পড়বে না বলে আমরা মনে করি। সরবরাহ না বাড়লে সামনে কেজি প্রতি ইলিশের দাম 2400 থেকে 2500 টাকায় ঠেকবে বলে ইঙ্গিত দিলেন ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার বিষয়ে নীরব থাকার সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, নদীর পানি কেবল রাজনীতি না, এটি কূটনীতি, অর্থনীতিও। রোববার বেলা 11:30টার দিকে ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর এলাকায় বন্যায় ভাঙ্গন কবলিত বাল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে 54টি অভিন্ন নদী রয়েছে, সবগুলোর পানি নিয়েই চলেছে সমস্যা। ফেনীর মানুষের জন্য বন্যা আকস্মিক সমস্যা হলেও তিস্তা পাড়ের মানুষকে প্রতি বছরই বন্যা মোকাবেলা করতে হয়। নীরব থাকার সময়টা শেষ হয়ে গেছে। সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, যদি কোনো নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে গেছে। তবে একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে যে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। ভারতের সাথে আমাদের এই সমস্যা কেবলমাত্র যে এই নদীর কেন্দ্রিক তা না, এটা কিন্তু প্রায় সকল নদী কেন্দ্রিক। চট্টগ্রাম নগরের 60% বেশি এলাকায় রয়েছে ডেঙ্গু ঝুঁকিতে। 41টি ওয়ার্ডের মধ্যে 7টি আবার অতি ঝুঁকির তালিকায়। কীটতত্ত্ববিদ বলছেন, এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে না পারলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে। এদিকে সিভিল সার্জন জানিয়েছেন, মজুদ রয়েছে ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত কিট সহ নানা ওষুধপত্র। একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। নগরের 60%-এর বেশি এলাকা ডেঙ্গু ঝুঁকিতে। 41টি ওয়ার্ডের মধ্যে 7টি অতি ঝুঁকিতে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে আরও 9টি ওয়ার্ড। সম্প্রতি এক মাঠ জরিপের তথ্যে উঠে আসে, ঢাকার পরই এডিস মশার ঘনত্ব বেশি চট্টগ্রাম নগরীতে। বর্ষা পূর্ববর্তী জরিপ চালিয়ে এমন তথ্য পান কীটতত্ত্ববিদরা। বলছেন, এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে না পারলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে। ড্রামে পানি জমে আছে, পানিটা কাজে লাগছে না, তো ড্রামটা আমরা পানি ফেলে দিয়ে উল্টায় রাখলাম। সবসময় যে ইনসেকটিসাইড ইউজ করতে হবে সবসময় এটা না, কিন্তু মানে ম্যানেজমেন্ট যেটা যেভাবে করা যায় আর কি। চট্টগ্রামের সিভিল সার্জন জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়তি নজর দেওয়া হচ্ছে। মজুদ রয়েছে ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত কিট সহ নানা ওষুধপত্র। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা চলমান আছে। আমরা আমাদের পর্যাপ্ত ওষুধ এবং স্যালাইন, ডেঙ্গুর কিট, লজিস্টিক আমাদের পর্যাপ্ত আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বছর জুড়ে ওষুধ ছিটানোর কথা থাকলেও তা নিয়ে নগরবাসীর রয়েছে নানা অভিযোগ। চসিকের প্রধান নির্বাহী বলেন, সরকার পতন আন্দোলনের সময় বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলে রক্ষিত মশক নিধনের নানা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হলেও নগরীর বিভিন্ন জায়গায় মশক নিধনে কাজ করছে কর্পোরেশন। ওই সময়ে আমাদের 41টা ওয়ার্ডের সবগুলোই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তো প্রায় 10-15টি তো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আপনি জানেন, আমাদের যে আপনার ইকুইপমেন্টগুলো, যে ডেঙ্গু বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য যে ফগিং মেশিনগুলো, ওগুলো কিন্তু ওখানেই ছিল আর কি। এগুলো অনেকগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা এগুলো
করার চেষ্টা করছি, নতুন করে আমরা কালেকশন করব, কিনবো, কিন্তু অভিযান কিন্তু অব্যাহত আছে। চট্টগ্রাম মেডিকেলের পরিচালক বলেন, ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। ডেঙ্গুর প্রাদুর্ভাব দিন দিন বাড়তেছে। ঢাকার পরে আমাদের চট্টগ্রাম শহরও ডেঙ্গুর সংখ্যা বাড়তেছে এবং ডেঙ্গুর ট্রিটমেন্টের জন্য আমাদের হাসপাতালে একটা আলাদা ডেঙ্গু কর্নার করা হয়েছে। অনেক রোগী আসতেছে আমাদের এখানে প্রায় টার্মিনাল স্টেজে। চলতি বছরে জেলায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 11 জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 828 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা 112 দিন পর খুলেছে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। সকাল থেকেই ক্লাস শুরু হয় বিভিন্ন বিভাগে। লম্বা বিরতির পর ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করে দ্রুত ডাকসু নির্বাচন চান শিক্ষার্থীরা। আর উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ বলেছেন, অস্থিরতা কাটিয়ে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার জন্য কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাজহারুল ইসলামের রিপোর্ট। শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আড্ডায় মুখর ছিল অপরাজয় বাংলা, টিএসসি, রাজু ভাস্কর্য। প্রাণের ক্যাম্পাসে খোশ গল্পে মেতেছেন সহপাঠীরা। সকাল থেকে বিভিন্ন বিভাগে শুরু হয় ক্লাস। প্রথম দিনে উপস্থিতি কম থাকলেও নির্ধারিত সময়ে শুরু হয় শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। 112 দিন পর আমরা আজকে ক্লাসে ফিরতে পেরেছি। এটা খুবই শান্তি একটা বিষয় আমাদের কাছে। আমাদের বন্ধুদেরকে আমরা ফিরে পেয়েছি, আবার নতুন করে দেখা হচ্ছে। 112 দিন পর ক্লাস শুরু হয়েছে, ভালো লাগতেছে অনেক। সবাই ক্লাসে আসতেছে, অনেকদিন পর ক্লাস করতেছি। শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চান না তারা। ডাকসুকে সক্রিয় করতে দ্রুতই নির্বাচন চান তারা। প্রয়োজনীয়তা অবশ্যই আছে। ছাত্র সংসদ বিষয়টা খুব সুন্দর এবং আমরা দেখেছি ছাত্র সংসদগুলোই আসলে ন্যায় নীতি নিয়ে সবসময় কথা বলে। ডাকসু একটা অপরিহার্য দাঁড়িয়েছে এবং খুব দ্রুত, কারণ এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে একটা কোনো ধরনের শিক্ষার্থী প্রতিনিধি না থাকায় শিক্ষকরা শিক্ষার্থীদের ফেস করতে ভয় পাচ্ছে। এদিকে আন্দোলন ও নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ জানান, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সামনে বড় মাপের চ্যালেঞ্জ রয়েছে। কিছু সময় আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি, সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। ছাত্র শিক্ষক সবাই কঠিন মনস্তাত্ত্বিক এবং শারীরিক স্ট্রেসের মধ্য দিয়ে, একটা ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসছেন। আমরা সেই ট্রমা এবং সার্বিক মানসিক এবং শারীরিক কল্যাণের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। একাডেমিক কার্যক্রমে অংশ নিয়ে আনন্দিত শিক্ষকরাও। আর কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান জানান, দ্রুতই শুরু হবে পরীক্ষা কার্যক্রম। প্রত্যেকটা ক্লাসে আমি আমাদের ছেলে শিক্ষার্থীদের থেকে মেয়ে শিক্ষার্থীদের উপস্থিতিটা আমি প্রত্যেকটা ক্লাসেই বেশি দেখি। আমাদের পরীক্ষা সংক্রান্ত একটা সিদ্ধান্ত আছে, সেটি হলো যে আজকে 22 তারিখ এবং এই 22 তারিখ থেকে ন্যূনতম 10 দিন, আগামী 10 দিন এটা পরীক্ষার জন্য শিক্ষার্থীদের একটা প্রস্তুতিমূলক সময় আমরা দিব। পরিস্থিতি বুঝে আমরা পরীক্ষাগুলো শুরু করব। শিক্ষকদের পেনশন স্কিম বাতিল এবং শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে গেল 1 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ জনপদ সংবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান। ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের জন্য আগামীকাল নিউ ইয়র্ক যাবেন প্রধান উপদেষ্টা। ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। সেখানে সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক যাত্রার আগে তার সঙ্গে এই সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান। আওয়ামী লীগের এদেশের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। এ সময় বাংলাদেশকে নিজের মতো থাকতে দিতে ভারতের প্রতি আহ্বানও জানিয়েছেন মেজর হাফিজ। সাইফুর রিপনের প্রতিবেদন।
জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান দলের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। পরে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলন বিতর্কিত করতে ষড়যন্ত্র হচ্ছে। মানুষের আস্থা বাড়াতে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানান জয়নুল আবদিন ফারুক। অনতি বিলম্বে সরকারের নির্বাচনে একটা ম্যাপও এই জঞ্জাল দূরীভূত করার সাথে সাথে একটা ম্যাপও পরিষ্কার করা উচিত, তাতে জনগণের মধ্যে আস্থা আসবে। জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ আয়োজিত সেমিনারে অংশ নিয়ে নেতারা দাবি করেন, পতিত সরকারকে পুনর্বাসনে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। বাংলাদেশকে অশান্ত করার জন্য, পতিত স্বৈরাচারকে যে কোনো ফর্মে পুনর্বাসন করার জন্য একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অভিযোগ করেন, ক্ষমতায় থাকতে ভারতের অস্ত্রধারী বাহিনীকেও বাংলাদেশে জায়গা দেওয়ার মতো নিকৃষ্ট কাজ করেছে হাসিনা সরকার। যারা রাজপথের সাধারণ মানুষকে খড়কুটার মতো গুলি করে উড়িয়ে দিয়েছেন, যাদের কারণে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে অবাধ বিচরণ করেছে, তাদের কেউ কেউ ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে 5ই আগস্টের পরে, তাদেরকে সেফ প্যাসেজ ফিরিয়ে দেওয়া হয়েছে। এইভাবে দেশের জনগণের জন্য অবমাননাকর এত কর্মকাণ্ড যে রাজনৈতিক দলগুলো, সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই বলে আমরা মনে করি। এই বছরের বছর 10-20 বছর সংস্কারে লাগাবেন না, অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেন, জনগণ ভালো লোককে বেছে নেবে। সাফ জানিয়ে দেন, ভারতের ভালো প্রতিবেশী হয়ে থাকতে চায় বাংলাদেশ। আমাদের কথা হলো, আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, ভালো সম্পর্ক চাই, বাট প্লিজ লিভ আস অ্যালোন। আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আমরা গরিব দেশ হোক, মধ্যম আয়ের দেশ হোক, যেই দেশে যাই হোক, আমরা আমাদের মতো থাকি। আমাদের দিকে সেন দৃষ্টি দিয়ে দৃষ্টিপাত করবেন না। আপনারা, আপনাদের ভালো চাই, আপনাদের মঙ্গল চাই, আপনারাও আমাদের মঙ্গল কামনা করুন। এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজারে গণ আন্দোলনের শহীদ নুরুল মোস্তফা, তানভীর সিদ্দিকী ও ওয়াসিম আকরামের শোকাহত পরিবারকে সহমর্মিতা জানিয়েছে আমরা বিএনপি পরিবার। তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, তারা যেন খুব দ্রুত এদের একটি বিচার আওতায় নিয়ে আসে এবং বিচারের সম্মুখীন করে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ জনপদ সংবাদ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কোকোলা ফুড প্রোডাক্টসের শ্রমিকরা 12 দফা দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকালে প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে তারা। শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে সরকারিভাবে নির্ধারিত ছুটি, বেতন, হাজিরা, বোনাস, বাৎসরিক বেতন বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করা। বিক্ষোভের ফলে মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে শিল্প পুলিশ ও সেনাবাহিনী মালিক পক্ষের সাথে আলোচনা করে দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সকালে সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ চত্বর এলাকায় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে সড়কের দুই দিকে অনেক যানবাহন আটকা পড়ে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এম এ মান্নানের মুক্তির দাবিতে বিক্ষোভ করে। আগস্টে শিক্ষার্থীদের আন্দোলনের হামলার ঘটনায় করা মামলায় গেল বৃহস্পতিবার রাতে গ্রেফতার হন সাবেক পরিকল্পনা মন্ত্রী। শুক্রবার সকালে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। কুষ্টিয়ার ভেড়ামারায় আল আরাফা ইসলামিক ব্যাংক পিএলসির 225তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনার জোনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাইদ মোহাম্মদ আব্দুল মান্নাফ, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুল্লাহ সহ বিভিন্ন স্থানীয় ব্যবসায়ী ও শ্রেণী পেশার মানুষ। বক্তব্য ও উদ্বোধন শেষে দোয়া ও মুনাজাত করা হয়।
দেখছেন দেশ জনপদ সংবাদ। কুষ্টিয়ার কেএনবি এগ্রো ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী শিল্পপতি কামরুজ্জামান নাসির গেল 10 বছরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রভাবে সাধারণ মানুষের সম্পত্তি দখল করে গড়েছেন নিজের সাম্রাজ্য। তার ক্ষমতার কাছে যেন সবাই অসহায়। সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনো বহাল তবিয়তে আছেন শিল্পপতি নাসির। দখল করা সম্পত্তি ফেরত সহ তার শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীরা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এভাবেই 2019 সালে কুষ্টিয়ার বটতল এলাকায় কেএনবি এগ্রো ইন্ডাস্ট্রিজের সামনে অবস্থিত রাকিবুল ইসলামের 2 তলা বিশিষ্ট মার্কেট ক্ষমতার প্রভাবে ভেঙে গুড়িয়ে দেয় শিল্পপতি কামরুজ্জামান নাসির। পরে সেই সম্পত্তি অবৈধভাবে জবরদখল করে প্রসার ঘটান তার শিল্প প্রতিষ্ঠান কেএনবি। বৈধ মালিকানার সকল কাগজপত্র থাকা সত্ত্বেও নাসিরের কালো থাবা থেকে মালিক রাকিবুল ইসলাম রক্ষা করতে পারেনি তার সম্পত্তি। শেষ সম্বলটুকু হারিয়ে শোকে 2020 সালে মারা যান তিনি। শিল্পপতি নাসিরের অবৈধ দখলের হাত থেকে নিজেদের সম্পত্তি ফেরত পেতে এখনো দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ভুক্তভোগী রাকিবুলের পরিবার। আমার জমিটা সম্পূর্ণ আরএস খতিয়ান সবকিছু সব ঠিক আছে, কিন্তু আমি খাজনা দিয়ে আসি পর্যন্ত 19 সালে কেএনবি নাসির আমার জায়গাটা ভাঙচুর করে। এটা করছে সম্পূর্ণ হাজী রবিউল আর কেএনবি নাসির। উনি হচ্ছে তাদের যোগ সদস্যে জিনিসটা ভেঙে তাদের কেএনবি নাসিরকে জমিটা দিয়ে দিয়েছে জেলা পরিষদ। শুধু রাকিবুলই নয়, এই শিল্পপতি কামরুজ্জামান নাসির গত 10 বছরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রভাবে অনেক সাধারণ মানুষের সম্পত্তি করেছেন জবরদখল, গড়েছেন নিজের সাম্রাজ্য। এই দখলবাজের হাত থেকে দখলকৃত সম্পত্তি ফেরত সহ তার বিরুদ্ধে ব্যবস্থা চাই ভুক্তভোগীরা। আসলে ওরা এইভাবে জমি করে, যেটা আওয়ামী লীগের ক্ষমতায় ছিল, হানিফ সাহেব ছিল, আতা ছিল, এদের সাথে করে নিয়ে এরকম জমি জবরদখল করছে, আশেপাশে অনেকেরই করছে। আমরা চাই যারা এই সমস্ত দখলদারিত্বের সঙ্গে জড়িত আছে এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত আছে, এদেরকে দ্রুত আইনের আওতায় এনে এদেরকে বিচার করা হোক। তবে এ বিষয়ে অভিযুক্ত শিল্পপতি কামরুজ্জামান নাসিরের দাবি, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাকে হেয় প্রতিপন্ন করতেই করা হচ্ছে এসব ষড়যন্ত্র। এখানে যে অভিযোগ করেছে, অভিযোগটা একেবারে ভিত্তিহীন, যার শুধু আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এটা করেছে। এ ব্যাপারে আপনারা আমার কাগজপত্রেও দেখতে পারেন, আবার পুলিশ যে রিপোর্ট তারা তদন্ত করেছে তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন। একেবারেই বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর আবারও আশায় বুক বাঁধতে শুরু করেছে ভুক্তভোগীরা। আইনের আওতায় আসবে অবৈধ দখলদার শিল্পপতি নাসির। ভুক্তভোগীরা ফিরে পাবে নিজেদের সম্পত্তি, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। প্রতিনিয়ত নদীকে গলা টিপে মারছে মানুষ। উন্নয়নের চাপে প্রাণ যায় যায় অবস্থা এক সময়ের স্রোতস্বিনী নদীগুলোর। দখল আর দূষণে হুমকির মুখে নদী ও আশপাশের জীবনযাত্রা। কখনো কখনো রক্ষকরাই হয়ে উঠছেন ভক্ষক। রবিউল ইসলামের ছবিতে উত্তরের নদীগুলোর অবস্থা জানাচ্ছেন কাজী শাহেদ। উত্তরের সবচেয়ে বড় নদী পদ্মা, কাগজে কলমে আছে আরো 70 নদী। এই নদীগুলোকে কেন্দ্র করেই বিকশিত হয়েছে উত্তরের ব্যবসা বাণিজ্য। এখনো নদীর সঙ্গে জড়িয়ে দেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর জীবিকা। তবে দূষণ আর ভূমিদস্যুদের আগ্রাসনের শিকার হয়ে ধীরে ধীরে নদী হারাচ্ছে তার স্বাভাবিক গতি। নদী দখল করে স্থাপনা গড়ে তোলায় কমছে সৌন্দর্য। গ্যাঞ্জেস ডলফিন দেখেছি, যাকে আমরা শুশুক বলি, ওটা গ্যাঞ্জেস ডলফিন, সেটা এখন নাই। তারপরে ঘড়িয়াল, আমাদের এক ধরনের ক্রোকোডাইল ঘড়িয়াল বলা হয়, সে ঘড়িয়াল নাই। আরও অনেক মাছ নাই, অনেক ভালো ভালো মাছও নাই, কারণ পানি থাকলে তো এসব, এটা জলজ প্রাণী। জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য বলছে রাজশাহী বিভাগের নদী আছে 71টি। সংখ্যা নিয়ে মতভেদ থাকলেও যেগুলো আছে সেগুলোও সংকটে। অনেক জায়গায় মানচিত্রের নদী পরিণত হয়েছে মৌসুমী নদীতে।
প্রতিদিনই দখল হচ্ছে ভরাট। দূষণে অনেক জায়গায় নদীর অস্তিত্ব মেলে না। ব্যবসা বাণিজ্য করার জন্য জায়গা নির্ধারণ করে দেয়, অর্থ ইনকাম করে। এটা শুধু মনে করেন গরিব মানুষ নয়, এরা কিন্তু একবারে প্রভাবশালী। সুতরাং এই প্রভাবশালীকেও যেমন চিহ্নিত করতে হবে এবং এদের হাত থেকে এই নদী দখল মুক্ত করতে হবে। সুতরাং এইটা যদি মনে করেন এই সময় না হয় কিন্তু আর কখনোই কিন্তু সম্ভব হবে না। নদীতে এতটাই বজ্র নির্গত হয়, কলকারখানা বর্জ্য নির্গত হয়, মানুষের মলমূত্র বর্জ্য নির্গত হওয়ার কারণে নদীর এতটাই দূষণের মাত্রা যে যেখানে মানুষের গোসল কত দূরে থাকে, পশু পাখি গোসল করানোর মতো অবস্থা নেই। উত্তরের জেলাগুলোতে 1 দশক ধরে নদী দখলের যে চিত্র তা ভয়াবহ। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জেলার গুরুত্বপূর্ণ নদীগুলো দখলমুক্ত করার। পানি উন্নয়ন বোর্ড সেই প্রস্তুতি নিচ্ছে। প্রতি জেলায় 1-2টা করে হলেও গুরুত্বপূর্ণ নদীগুলো দখলমুক্ত করতে হবে এবং খননের মাধ্যমে এর প্রভাবটাকে রেস্টোর করতে হবে। তো সেই নির্দেশনার আলোকে আমরা প্রতিটা জেলায় মিনিমাম 1টা করে নদী দখলমুক্ত করার কার্যক্রম হাতে নিয়েছি। বর্জ্যের ভাগার এখন নদীগুলো, ছোট নদীগুলো আগেই সরু নালায় পরিণত হয়েছে, বড়গুলো শুরু হচ্ছে দখলে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। 3 পার্বত্য জেলায় চলছে অবরোধ। পরিস্থিতির উন্নতি হওয়ায় রাঙ্গামাটিতে 144 ধারা প্রত্যাহার। এখনো থমথমে খাগড়াছড়ি, বান্দরবান। ভারতের অনুরোধেই ইলিশ রপ্তানির সিদ্ধান্ত। দাবি মৎস্য উপদেষ্টার। বন্ধ চেয়ে লিগ্যাল নোটিশ। আড়তে লাফিয়ে বাড়ছে দাম। ডেঙ্গু ঝুঁকিতে চট্টগ্রামের বেশিরভাগ এলাকা। মশা নিয়ন্ত্রণ জোর পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের। সেবা দিতে প্রস্তুত স্বাস্থ্য বিভাগ। ক্লাস শুরু হওয়ায় প্রাণচঞ্চল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্র রাজনীতি বন্ধ ও ডাকসু নির্বাচন দাবি। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করার প্রত্যয়। এবং সম্পত্তি দখল করে সাম্রাজ্য গড়েছেন কুষ্টিয়ার শিল্পপতি নাসির। নিজের সম্পদ ফেরত ও দখলদারের শাস্তি চান ভুক্তভোগীরা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।